এসে দাঁড়িয়েছি মান্ডুতে, চোরকোট মসজিদ। এটাই ফার্স্ট স্পট আমরা ভিজিট করছি মান্ডুতে। এরপর আরও জাহাজমহল, রূপমতি মহল এইসব আছে, যাব। আপাতত চোরকোট মসজিদ। এসে দাঁড়িয়েছি চোরকোট মসজিদের সামনে। যতটা যা দেখা যাচ্ছে ভগ্ন প্রায় অবস্থা, কিন্তু তাহলেও বিশাল মসজিদ, বিশাল মসজিদ। বাপন আবার কোথাও একটা সিঁড়ি খুঁজে পেয়ে দোতলার ওপর, ছাদের ওপর উঠে গিয়ে বসেছে। এসে দাঁড়িয়েছি মণ্ডপিকার ভেতর। 56টা মহল আছে, তার মধ্যে একটা হচ্ছে মণ্ডপিকা। এই মণ্ডপিকার ভেতরে এক্সিবিশন হল করা আছে। বিভিন্ন সময়ের মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত মূর্তিগুলো এখানে সাজিয়ে রাখা আছে চতুর্দিকে। যথেষ্ট ভালো কন্ডিশনে আছে কিন্তু মূর্তিগুলো। এসে পৌঁছেছি রূপমতি মহলে। এটা মান্ডু একটা পাহাড়ের ওপর, তার একদম শেষ কিনারে এই রূপমতি মহল। এরপরই খাদের নিচে দিয়ে নর্মদা নদী বয়ে যাচ্ছে। যদিও এখানকার লোকেরা এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকই মন্তব্য করেছেন যে এখানকার সুলতান বাজবাহাদুর তার প্রেমিকা রূপমতির জন্য এখানে এই মহলটা বানিয়ে দিয়েছিল। কারণ রূপমতি হিন্দু ছিলেন এবং তাকে যখন বাজবাহাদুর বিবাহ করতে চান, তখন তিনি বলেন যে তার প্রতিদিন নর্মদা দর্শন করাবার ব্যবস্থা করলে তবে তিনি বিয়ে করবেন। সেই জন্যে এখানে এই রূপমতি মহল তৈরি হয়। কিন্তু আমাদের দেখে যা মনে হয়েছে, বা কিছু কিছু ঐতিহাসিকের মতে, এটা আসলে একটা সেনানিবাস। এটা এই দিকটায়, এই মান্ডুর পাহাড়ের এই দিকটায় আর কোনো জনবসতি নেই, জঙ্গল আর নদী। সেদিক থেকে যাতে কোনো শত্রু আক্রমণ না করতে পারে, সেই জন্য এখানে সেনা ছাউনি তৈরি করা হয়েছিল বলে মনে হয়। এই রূপমতি মহলের নিচের দিকটা দেখলাম, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি এখন। ওপরে উঠে গিয়ে দেখতে পাই, যদি দেখাবো আপনাদের, ডান দিকে খাদের নিচে নর্মদা নদী। কিন্তু আজ ওয়েদার খুব খারাপ, ভীষণ ক্লাউডি স্কাই, যার জন্য ভিশন একদম ক্লিয়ার নয়, নদী দেখানো যাচ্ছে না। যাই হোক, ঘুরিয়ে এই রূপমতি মহলই দেখাই। বিশাল 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 একটা মহল এটা। প্রচুর থাকার ঘর নিচে, সেগুলো সব বন্ধ করা আছে। আর ওপরে ছাদের ওপরেও এই বড় হলঘর, গম্বুজ, ভিউ পয়েন্ট, এই সমস্তগুলো করা আছে। মানে ভিউ পয়েন্ট বলতে আমি বলতে চাইছি ওয়াচ টাওয়ার করা আছে। তো আমরা প্রথমে এই রূপমতি মহল থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে মান্ডুর সেন্টারের দিকে যাব, যেখানে জাহাজমহল। সেটা জাহাজমহল আর হিন্দোল মহল, এই দুটোই মান্ডুর সবচেয়ে বড় আকর্ষণ। যাই হোক, এখন আমরা ঘুরছি রূপমতি মহলে। এই যে বিশাল বড় পার্কটা দেখছেন, এই পার্কের নিচে কিন্তু ঘর আছে, পুরো পার্কটার নিচেই ঘর আছে। এটা ওপরটা, একদিক দিয়ে উঠে অন্যদিকে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায়। আর সুন্দর রাস্তা করে দিয়েছে এমপি ট্যুরিজম, সেই রাস্তা দিয়ে
গাড়ি নিয়েও চলে আসা যায় রূপমতি মহলে। দূরে মান্ডুর ভিউ। বাজ বাহাদুরের প্রাসাদ, তার ছাদের ওপর টঙে চেপে পড়েছি। পুরো প্রাসাদটা এখান থেকে দেখা যাচ্ছে, সুন্দর। আর দূরে রূপমতি মহল দেখা যাচ্ছে। इसको बोलते हैं मोहब्बत। मोहब्बत हो जाता है ना, आदमी सब भूल जाता है। 5 साल के बाद মান্ডুর এক পাণ্ডব বর্জিত জায়গা জাহাঙ্গীরপুর গেট। সেই গেটটা দেখতে আসবে, আমার ভাইয়ের মাথায় ভূত চেপেছে। সেই গেটের কাছাকাছি এসেছি আমরা, কিন্তু এসে যেখানে দাঁড়িয়ে আছি আর যেভাবে এসেছি, দুটোই এক্সপিডিশন। এই বয়সে এই এক্সপিডিশন করাটার কোনো মানে হয় না, আর এগোবার ইচ্ছা আমার নেই। ওই জাহাঙ্গীরপুর গেটের ওপরে একটা লোক বসে আছে, জানি না ও কেন ওখানে বসে আছে, কিন্তু ওদিকে আর যাওয়ার আমার ইচ্ছা নেই। আর আমার ভাই নেমে গেছে নিচে, নিচে থেকে ও হেঁটে মাউন্টেনিয়ারিং করে উঠবে ওই গেটে, এরকম একটা ইচ্ছা হয়তো ওর আছে, দেখা যাক কী করে। মান্ডুর জাহাজমহলের গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে জাহাজমহল, হিন্দোলমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, গির্জা না, মসজিদ, বহু কিছু আছে, বহু কিছু আছে। তো এখানে দুদিকে দুটো পুকুরের মাঝখানে প্রথম জাহাজমহল। এই জাহাজমহলের রাস্তায় হাঁটতে হাঁটতে আসুন আমরা কিছুটা জাহাজমহলের ইতিহাস জানবার চেষ্টা করি। ঐতিহাসিকদের মতে মনে করা হয় 6ষ্ঠ শতাব্দীতে রাজা মুঞ্জাদেব এই মান্ডু প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে 10ম শতাব্দীতে রাজা ভোজ মান্ডুতে তার অবসর যাপনের একটা ব্যবস্থা করেন। 11শ শতাব্দীতে মান্ডু তরঙ্গ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 12শ শতাব্দীতে দিল্লির সুলতান মান্ডু জয় করেন এবং এখানে একজন মনসাবদার নিযুক্ত করেন। 1401 খ্রিস্টাব্দে দিলওয়ার খান ঘুরি, যিনি এখানকার মনসাবদার ছিলেন, তিনি পরে নিজে এই জায়গায় নিজেকে এখানকার সুলতান বলে ঘোষণা করেন এবং মালব্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তখন কিন্তু এই মালব্য সাম্রাজ্যের রাজধানী ছিল মান্ডুর কাছেই ধারে। পরবর্তীতে 1405 খ্রিস্টাব্দে হোসেন শাহ ধার থেকে রাজধানী মান্ডুতে স্থানান্তরিত করেন। এই হোসেন শাহ 1405 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে মালব্য সুলতান সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। এরপর যতটা ইতিহাস জানা যায়, 1469 সাল থেকে 1500 সাল পর্যন্ত গিয়াসউদ্দিন খিলজি, মোহাম্মদ শাহের ছেলে, সে এই মান্ডুতে
বসবাস করেছেন। এই গিয়াসউদ্দিনের 15,000 রানী ছিল, তাদের থাকার জন্য তিনি এই জাহাজমহল নির্মাণ করেন এবং হিন্দলমহল। এই হিন্দলমহলে আমরা দেখেছি ছোট ছোট ঘর আছে, আর তার দাঁড়ান, এই যে নিচে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এই সুইমিং পুল আর উপরেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আর একটা সুইমিং পুল আছে। এই দুটো সুইমিং পুল আছে এখানে, আর এই 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 আর একটা সুইমিং পুল। এই দুটো সুইমিং পুলে 30,000 লিটার জল ধরত। এই জল, এবং যেমন বললাম পেছনে যে হিন্দল মহলের প্রত্যেকটা ঘরের সঙ্গে অ্যাটাচড বাথ, সেখানে জলের চ্যানেল করা ছিল, সেই অ্যাটাচড বাথে জলের ব্যবস্থা ছিল। এই সমস্ত জলটা কুয়ো থেকে নানান রকম কায়দা কানুন করে তুলে, তাই থেকে চ্যানেল করে এই হিন্দলমহল, এই বিভিন্ন জায়গায় সরবরাহের ব্যবস্থা করা ছিল। পেছনে 7 ডিসেম্বর 2023 7:30 আমরা ইন্দোর ছাড়লাম। ইন্দোর থেকে চলবো বাদিক, যাব পাঁচমারি। এইটাই প্রোগ্রাম আছে আজকে। চলুন পাঁচমারি পৌঁছে তারপর বাকি কথা হবে। 7 ডিসেম্বর 2023 দুপুর 2:12 আমরা এসে পৌঁছেছি মাঠকুলিতে। মাঠকুলির পরে আরও 30 কিলোমিটার এখান থেকে পাঁচমারি। তো এবারই পাহাড়ি রাস্তা শুরু হবে। তার আগে এখানে একটা রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব। আজকের মেনু মারাঠি থালি। এর আগেও আমরা গুজরাটি থালি, মারাঠি থালি সবই খেয়েছি। দেখা যাক আমাদের পালবাবুরা কি খাওয়ান, কীরকম সুস্বাদু না বিস্বাদু দেখি। যাই হোক, এখান থেকে এই খাওয়া দাওয়া করে আমরা পাঁচমারির পাহাড়ি রাস্তায়, প্যাঁচমারা রাস্তায় গাড়ি চালানো শুরু করব। বাপন বসে আছে, এখনো খাবার দেয়নি, দেবে, এই দিয়ে দিল বললে। পাঁচমারিতে এসে পৌঁছেছি। পাঁচমারির একটা স্পট হচ্ছে পাণ্ডবদের গুহা। আমরা তার আগে একটা পার্ক করা আছে এখনকার, এই পার্কটার মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর অনেকটা সিঁড়ি চড়তে হবে, চড়ে দেখি গুহায় পৌঁছানো যায় কিনা। আসল গুহার মজা। ডিসেম্বর 2023 পাঁচমারি ঘুরছি। তার মধ্যে একটা স্পট গ্রিন ভ্যালি, সত্যি গ্রিন, একদম 100% গ্রিন ভ্যালি। মেঘ অলমোস্ট আমাদের লেভেলে, চারদিকে একদম গোল হয়ে ঘিরে পাহাড়, আর নিচে সবুজ ভ্যালি, সুন্দর দৃশ্য।
পাঁচমারির আর একটা স্পট চৌরাহা গড়। জানি না গড় আছে কিনা সেখানে, চৌরাহাও আছে কিনা তাও জানি না, কিন্তু 3.5 কিলোমিটার এই রাস্তায় হেঁটে যেতে হবে সেখানে পৌঁছতে গেলে। সাড়ে 700-800 মিটার আসার পর এখানে গুপ্ত মহাদেব, আমি গুপ্ত মহাদেবের দর্শন করলাম, আপনাদেরও দর্শন করাচ্ছি। আর এইখানে এসে আমি সারেন্ডার করলাম যে আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। আমি এখানে অপেক্ষা করলাম ওদের জন্য। আর বাপন আর বিল্টু এখান থেকে হাঁটা লাগালো চৌরাহাগড়ের দিকে। আমি এখান থেকে জুম করে চৌরাহাগড়ের যতটা ছবি তোলা যায় তুলেছি। সত্যি সুন্দর একটা সাদা মন্দির। পাঁচমারির আর একটা অ্যাট্রাকশন হান্ডি খো। এখানে একটা বিশাল গর্জ, কত নিচু যে দুদিকে দুটো পাহাড় লম্বা চলে গেছে, মাঝখানে একটা বিশাল গর্জ, অদ্ভুত। এসে দাঁড়িয়েছি পাঁচমারির একটা ভিউ পয়েন্ট যেখান থেকে সানসেট দেখা যায়। জায়গাটার নাম রাজেন্দ্রগিরি। সেখান থেকে সানসেটের ছবি। আর এখানে একটা উদ্যানও করা আছে, খাবার দাবারও কিছু পাওয়া যাচ্ছে। ঠিক সানসেটের সময়ই আমরা এসে পৌঁছেছি এখানে। বেড়ানো তো শেষ হলো, শেষে একটা জিনিস দেখাই। আমার সামনে প্লেটে যা রাখা আছে এগুলোর নাম হচ্ছে বাখরওয়াড়ি। এটা গুজরাটি এবং মারাঠি ফুড। এই অদ্ভুত জিনিস, অদ্ভুত স্বাদ। এর বাইরে একটা ময়দার কোটিং আছে, মিষ্টি দেওয়া একটু, সেটা বাইরেটা মিষ্টি মিষ্টি খেতে বেশ মিষ্টিই লাগে। তারপর যেই খাবার শেষ হয় তখন বেশ ঝাল লাগে। অদ্ভুত বিউটিফুল টেস্ট, বিউটিফুল। এই বাখরওয়াড়ি খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু এর আগে আমি বাখরওয়াড়ি কখনো খাইনি। এখানেই এসে আমি বাখরওয়াড়ি, এই প্যাকেটে করে পাওয়া যায় এখানে কিনতে, এই বাখরওয়াড়ি খুবই সুস্বাদু। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই যে ছবিটা দেখছেন এটা সর্দার সরোবর ড্যামের পেছনে স্ট্যাচু অফ ইউনিটির যে মূর্তি, সেই মূর্তির মুখটার একটা রেপ্লিকা তার নিচে রয়েছে। সেটা দিয়েই শেষ করলাম।